বিজেপির আহ্বায়ক উনি বলেছেন যে তারা ভোটের জন্য মানসিকভাবে প্রস্তুত, কিন্তু দেশের যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই ডিসেম্বরের মধ্যে ভোট করা কঠিন হবে, এই কথাটাই বলছেন। উনি কি সরকারের কেউ? উনি তো কিছুদিন আগেও সরকারে ছিলেন। আমরা সবাই কনফিউজড, রাইট? দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। আমরা জানি না নাহিদ কিংবা আসিফ কিংবা মাহফুজ কিছু বললে ওটা কি স্টিল সরকার? আসিফ আর মাহফুজ তো অফকোর্স সরকার, নাহিদ কিছু বললে কি ওটা সরকার? আমরা জানি না। সো আমি ধরে নিচ্ছি উনি সরকারে নাই, কাগজে কলমে নাই। প্র্যাকটিক্যালি আছেন কি নাই সেটা পারসেপশন বলে দেবে, অ্যান্ড পারসেপশন ইজ রিয়ালিটি ইন পলিটিক্স। তো পারসেপশন আমি সরিয়ে রাখি ফর দ্য টাইম বিং। উনি কাগজে কলমে নাই, রাইট? উনি কি বললেন তার তো আসলে কিছু যাওয়া আসার কথা না, কথা কি? কিন্তু তারপর আমরা আলোচনা করছি বিকজ দ্যাট পারসেপশন। আমরা এখনো সকলেই ভেতরে ভেতরে জানি কাগজে কলমে উনি থাকুক বা না থাকুক, এটি একটি রাজার দল, এবং রাজার দল যা চাইবে তা হতেও পারে। এবং আমরা তো দেখেছি আমাদের প্রধান উপদেষ্টাকে বলতে যে আমি তাদেরকে উৎসাহ দিয়েছি একটি রাজনৈতিক দল করবার জন্য। এই দলটি তার উৎসাহে গঠিত হয়েছে, এটা তিনি ক্লেম করেছেন, আর কেউ ক্লেম করেনি। এবং তিনি বলেছেন যে আমি তাদেরকে বলেছি যদি তোমরা দল না করো তাহলে আর কেউ সেটা ছিনতাই করে নিয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে তিনি একদিকে রাখলেন এবং এই রাজার দলটিকে তিনি অন্যদিকে রাখলেন। এই সরকারটির আন্ডারে আমরা তো বলতেই পারি না, আমরা যারা প্রজার দল, আমরা তো বলতেই পারি যে আমরা ভরসা পাচ্ছি না নির্বাচনের। আমরা তো বলতেই পারি যে আরেকটি নির্দলীয় সরকার গঠিত হোক। এটি রাজা এবং দলটি রাজা। আপনারা বলেছেন এক সময় বা কিছুদিন আগে বলেছেন, আর যেটি বললেন যে মুরব্বীদের দৃষ্টিভঙ্গি আপনারা ওয়েলকাম করছেন, কিন্তু দৃষ্টিভঙ্গিটা হচ্ছে নেগেটিভ। দেখুন, রাজনীতির মাঠে তো সকলেই সকলের প্রতিদ্বন্দ্বী, তাই না? একটি রাজনৈতিক দল যে নির্বাচনে যাবে ডেফিনেটলি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে আরেকটি রাজনৈতিক দল যারা নির্বাচন করতে চাইছে। আমি এই সমালোচনা কিংবা এই বিতর্ককে আমি খারাপ চোখে দেখি না। রাজনীতিতে এটা থাকবে এবং এটার কাউন্টার ন্যারেটিভ তৈরি করাটাই কিন্তু রাজনীতির একটা বিরাট কাজ। হ্যাঁ, বয়ান তৈরি করতে পারতে হবে। সো আপনি যখন কাউন্টার বয়ান দেবেন তখন অটোমেটিক্যালি দেখেন মানুষ কার বয়ানটি নেয়। মানুষকে আমির খসরুর কথা শুনবে যে বাচ্চারা শুধু একটার পর একটা অজুহাত দিয়েই যাচ্ছে, নাকি বাচ্চারা চমৎকার করে মানুষকে বোঝাতে পারছে যে এই 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 কারণেই আমরা মনে করছি এখন নির্বাচন হওয়া উচিত নয়। সো এটা আসলে বয়ানের যুদ্ধটা থাকবে এবং থাকাটাই অনেক বেশি স্বাস্থ্যকর রাজনীতির জন্য। যখন বয়ানের যুদ্ধ হারিয়ে যায় তখন দেখা যায় একটা স্বরই সকল স্বর হয়ে যায় এবং তখন ফ্যাসিজমটা কায়েম হয়। আমার বোন শুরুতে বলছিলেন যে এই সংবিধান ফ্যাসিবাদের জন্ম হয়েছে, ডেমোক্রেসি স্ট্যাবলিশড হয় নাই। আই ক্যান্ডিডলি ডিফার। এটার জন্য সংবিধান দায়ী নয়। সংবিধানে কোথাও বলা নাই আপনি মধ্যরাতে নির্বাচন করবেন, সংবিধানে কোথাও বলা নাই আপনি আমি দামে নির্বাচন করবেন, সংবিধানে কোথাও বলা নাই 153টি আসনে বিনা ভোটে সরকার গঠিত হওয়ার মতো নির্বাচন হবে, কোথাও বলা নাই। রাদার সংবিধানে বলা আছে মানুষের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। হ্যাঁ, মানুষকে সরাসরি ভোট দিতে হবে। সো সংবিধান ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার। প্রবলেম ইজ আপনি কিভাবে সংবিধানটাকে ব্যবহার করছেন। একটা ছুরি দিয়ে আপনি আপেল কাটতে পারেন, একটা ছুরি দিয়ে আপনি মানুষের গলাও কাটতে পারেন। এখন আপনি ছুরিটা দিয়ে পুডিং কাটবেন, আপেল কেটে মানুষকে নাস্তা খেতে দেবেন, নাকি আপনি তার গলাটি কেটে তাকে হত্যা করবেন, সেটা আপনার খুশি। স্বৈরাচারীরা যেটা করে সেটা হচ্ছে সংবিধানের মূলটা সামনে রাখে, নির্বাচনের ধোঁয়াটা সামনে তোলে, কিংবা ধরুন মানে একটা বিভাজনের রাজনীতি, যেটা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, স্বাধীনতার পক্ষ, এইসব নানান রকম মানে ডার্টি ন্যারেটিভ সামনে আনে, অসৎ উদ্দেশ্যে আনে। সে কারণে ডার্টি ন্যারেটিভ বলছি, অসৎ উদ্দেশ্যে এই ন্যারেটিভগুলো সামনে আনে এবং পুরো নির্বাচনটাকে কলুষিত করে। এই কলুষিত করবার কোনো অধিকার কিন্তু সংবিধান আপনাকে দেয় নাই। এক। দুই হচ্ছে ডেমোক্রেসি স্টাবলিশড হয় না। বাংলাদেশ কিন্তু মোটা দাগে একটা ডেমোক্রেটিক লাইনে গিয়েছিল 90 উত্তর, 90 91 নির্বাচন, 96 1 2008 চমৎকার মোটা দাগে বাংলাদেশ ট্রেনে উঠেছিল। ডিরেইলড হয়েছে 8-এর পরে, এবং ডিরেইলড যারা করেছে তাদেরকে সার্টেনলি তার জন্য জবাব দিতে হবে। এবং আমি মনে করি একজন রাজনীতিবিদের শ্রেষ্ঠ আদালত হচ্ছে জনতার আদালত। যেদিন শেখ হাসিনাকে পালাতে হয়েছে বাংলাদেশ থেকে এবং তাকে আশ্রয় দানকারী রাষ্ট্রের বুদ্ধিজীবীরা বিভিন্ন জায়গায় বলতে বাধ্য হচ্ছে যে মানুষের যে বিতৃষ্ণা আমরা দেখেছি, আপনি শব্দটি খেয়াল করুন, বিতৃষ্ণা খুব শক্ত শব্দ। হ্যাঁ, একজন রাজনীতিবিদ যখন মানুষ থেকে দূরে চলে যান, মানুষের বিতৃষ্ণা তার প্রতি জন্ম হয়, তখনই ওই রাজনীতিবিদের মৃত্যু ঘটে, রাজনীতির মৃত্যু হয়। সো আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে
এবং রাজনৈতিক নেতা হিসেবে শেখ হাসিনার মৃত্যু হয়েছে বাংলাদেশে। সো আমরা আর সেটা নিয়ে মানে তাকে এখন ডেফিনেটলি তার গণহত্যার জন্য তাকে জবাব দিতে হবে। গতকালকে তার একটা রেকর্ড ফাঁস হয়েছে যেখানে সে ডিরেক্টলি গুলি করবার নির্দেশ দিচ্ছে, যেখানে সে হেলিকপ্টার থেকে গুলি করার কথা বলছে। সার্টেনলি এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে, কিন্তু রাজনীতিবিদ হিসেবে কিন্তু তার মৃত্যু অলরেডি হয়ে গেছে। আমি এটুকুই বলবো, সংবিধান যদি আপনি পরিবর্তন করতে চান নিশ্চয়ই করতে পারবেন। কি কি পরিবর্তন আনতে চান মানুষকে বলেন, ইলেকশনের সময় দরজায় দরজায় যান, মানুষকে বোঝান। মানুষ যদি আপনাকে ভোট দেয়, আপনি নির্বাচিত হয়ে সার্টেনলি আপনি সংবিধান পরিবর্তন করবেন, কেন করবেন না? দুজনকে গত 7 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন নিয়েও কথা হচ্ছিল। তো গত 7 মাসে যেটি একটি বেসরকারি সংস্থার রিপোর্ট দেখলাম যে 117 জন গণপিটুনিতে মারা গেছে, মাগুরার একজন শিশু গণধর্ষণের শিকার হয়েছে, তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজকে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন হিজবুত তাহরির, তারা একেবারে পূর্ব ঘোষণা দিয়ে মিছিল করেছে, পরে গিয়ে পুলিশ অ্যাকশন নিয়েছে। আসলে কোন দিকে যাচ্ছি আমরা বা কি হতে যাচ্ছে দেশে, এটা দিয়েই শুরু করেছিলাম আলোচনা। দেখুন, আমি গত 2 মাস আগে বলেছিলাম আমার রাতে বেরোতে ভয় লাগে, এবং তারপরে বাংলাদেশি ইয়াং জেনারেশন, যাদেরকে আমরা জেন জি বলি, তারা সহ বেশ একটা বড় গোষ্ঠী আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। ফেসবুকে আমাকে নিয়ে হাসাহাসি, ট্যাগিং, ট্রলিং, কি না হয়, তাই না? কি হলো? গত 2 মাসে আমরা দেখলাম পরিস্থিতি এতটাই নাজুক যে আমাদের প্রধান উপদেষ্টা পর্যন্ত হকচকিয়ে যাচ্ছেন বিবিসির প্রশ্নে। উনি হকচকিয়ে যাচ্ছেন এ কারণেই বললাম যে ওনাকে আমরা এর আগে ডেইলি নিউ এজের কবির ভাইয়ের কাছে ইন্টারভিউ দিতে দেখেছি, এর আগে আমরা বিবিসিকেও দেখেছি ওনার ইন্টারভিউ নিতে, আরো কয়েকটি জায়গায় তিনি ইন্টারভিউ দিয়েছেন। হি ওয়াজ অল রিল্যাক্সড অ্যান্ড হি ওয়াজ কাম। বাট এই ইন্টারভিউতে উনি উপস্থাপকের উপরে উঠে কথা বলছিলেন, অ্যাজ ইফ প্রশ্নটা যতদূর সম্ভব ঠেকে ফেলা যায়। যখন উপস্থাপক ওনাকে আইন শৃঙ্খলা নিয়ে বলছেন, উনি বলছে সবই তো ঠিকই আছে। উপস্থাপক এক পর্যায়ে বললেন আপনাকে পরিসংখ্যান দিচ্ছি, সেটাও দিতে ওনাকে বেগ পেতে হয়েছে। 50% ছিনতাই বেড়েছে। শুধু ছিনতাই কেন, ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, এগুলোকে এক একটা ক্রাইম জোন হিসেবে দাঁড়িয়ে যায়নি গত 7 মাসে? আমরা কি দেখিনি গত 7 মাসে ধর্ষণ কি পরিমাণ বেড়েছে? আমরা কি দেখিনি বিবিসির নিউজ রাজশাহীগামী একটি বাসে, চলন্ত বাসে 3.5 ঘন্টা ধরে ডাকাতি হয়েছে, 2 মেয়ে রেপড হয়েছে, পরবর্তীতে অবশ্য এই কথা থেকে সরে এসছে প্রশাসন। এই ঘটনাগুলো তো ঘটেছে, তাই না? এবং আমরা একটা পর্যায়ে দেখেছি যে মব কালচার কতটুকু গেছে। গত 2 দিন আগে একজন সাবেক এমপির সাবেক স্ত্রীর বাসায় 50 থেকে 60 জন মানুষ সো কল্ড তথ্যের ভিত্তিতে গিয়ে ভ্যান্ডালাইজ করেছে। এখানে অনেকগুলো প্রশ্ন আসে। এক, তাদের এই ভ্যান্ডালাইজ করার বা এই বাড়িতে ঢুকবার আইনগত কোনো ভিত্তি আছে কি? 2, তারা পুলিশকে একটা কল করেছে, মিডিয়াকে একটা মেসেজ পাঠিয়েছে। পুলিশ কি করলো? মিডিয়া ওয়াজ প্রেজেন্ট দেয়ার, থ্যাংক গড মিডিয়া ওয়াজ দেয়ার। পুলিশ কি করলো? 3, এই ঘটনাটি ঘটলো এবং একটা প্রেসিডেন্ট তৈরি করলো। এই বাংলাদেশে কিন্তু ভাই আমাদেরকে রাজনীতির ময়দানে থাকতে হবে, এবং এটা যে কত গুণ ফিরে আসবে আমাদের গায়ে, আমার মনে হয় ন্যূনতম সেন্সেবল পলিটিক্যাল ফিল্ডে যারা আছেন, যাদের ন্যূনতম কাণ্ডজ্ঞান আছে, জ্ঞানের দরকার নাই, কাণ্ডজ্ঞান যাদের আছে, তারাই বুঝবে এই ধরনের ঘটনার ভবিষ্যৎ কি হবে, কত গুণে সেটা আবার ফিরে আসবে আমাদের গায়ে। সো আইন শৃঙ্খলা নিয়ে একটা পুরোপুরি ভজঘট অবস্থা, এবং খুব অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম এই সরকার খুব রিল্যাক্সড, এক ধরনের হানিমুন পিরিয়ডে আছে বলে মনে হয়। আরে ভাই, যেই সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়ে আসে, সেই সরকারও কিন্তু 7 মাসকে হানিমুন ধরে না। ধরলে আর 4 বছর 3 মাস পরে গিয়ে মানুষের দরজায় ভোট চাওয়ার চেহারা থাকবে না। সেখানে একটি সরকার যার মেয়াদ সরকার এখনো অবশ্য ক্লিয়ার করেনি, বাট হাবে ভাবে যা বুঝিয়েছে যে তার মেয়াদ নির্বাচিত সরকারের চেয়ে অনেক কম হবে। এটা প্রধান উপদেষ্টা বিদেশে একটা গণমাধ্যমকে সাক্ষাৎকারে বলেছিলেন যে না, তার চেয়ে তো নিশ্চয়ই কম হবে। তো তার চেয়ে নিশ্চয়ই কম যে সরকারের মেয়াদ হয়, তার সময় 7.5 মাসে এই অবস্থা হয় কি করে? এবং উই শুড নট ফরগেট যে গত 1 মাস আগে বোধহয় না, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাত 3টার সময় সংবাদ সম্মেলন করেছিলেন। 1 মাস হয়নি। 1 মাস হয়নি।
এই ঘটনাগুলো তখনই ঘটেছে যখন বাংলাদেশে ডেভিল হান্ট নামের একটা মকারি চলছে। এই ঘটনাগুলো তখনই চলছে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন 48 ঘন্টা নাকি 24 ঘন্টার মধ্যে আপনারা বুঝতে পারবেন কত বড় পরিবর্তন চলে এসছে। আমার মনে হয় জাতির সঙ্গে এই ধরনের তামাশা ওনাদের বন্ধ হওয়া উচিত। আমি আস্তে আস্তে আমার বোনের কথা শুনছিলাম, ওনার প্রথম দিকের কোনো কথা শুনবার আমার সুযোগ হয়নি। আমার বোন বলছিলেন যে নির্বাচন মানে গণতন্ত্র নয়। না, আমরা কেউ বলিনি নির্বাচন মানে গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের প্রথম ধাপটা হচ্ছে নির্বাচন। উনি বলেছেন শেখ হাসিনা 3টি নির্বাচন করেছিলেন। না, শেখ হাসিনা বাংলাদেশে কোনো নির্বাচন করেননি। উনি খুব ভুল বলছেন। আপনি যদি মধ্যরাতে নিজের দলের লোকজন এবং প্রশাসন দিয়ে ব্যালট বাক্স স্টাফ করাকে নির্বাচন বলেন, আপনি যদি নিজের দলের সঙ্গে নিজের দলের কম্পিটিশন অর্থাৎ জনগণের সামনে কোনো অপশন না রাখাকে নির্বাচন বলেন, কিংবা আপনি যদি নির্বাচনের আগেই 153টি আসন নির্বাচিত হয়ে যাওয়াকে নির্বাচন বলেন, মানে সরকার গঠনের জন্য যতটুকু আসন প্রয়োজন ততটুকুকে হয়ে যাওয়াকে নির্বাচন বলেন, কিংবা আপনি যদি পার্শ্ববর্তী দেশের বিদেশ সচিবকে ঢাকায় নিয়ে এসে আরেকটি রাজনৈতিক দলের প্রধানকে চাপ দিয়ে নির্বাচনে যোগ দেওয়াকে নির্বাচন বলেন, তাহলে অবশ্য আমার কোনো কিছু বলবে না। তবে নির্বাচন কিন্তু এটি নয়। যে কারণে নির্বাচনের মধ্যে দিয়ে আসা সরকার এবং নির্বাচন ছাড়া সরকারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। 8 থেকে 13 হাসিনা, 14 থেকে 24 হাসিনা এক নয়। 8 থেকে 13তে আপনি দেখবেন হাসিনা যতটুকু জবাবদিহিতা রেখেছিল 14 পর কিন্তু আর সেটার কোনো বালাই ছিল না। অর্থাৎ একটি সরকার যখন সামনে কোনো নির্বাচন দেখে তখন তার আচার আচরণ একরকম হয়, আরেকটি সরকার যখন সামনে নির্বাচন না দেখে তখন তার আচার আচরণ একরকম। আমি দুটো উদাহরণ দেই, একটা বিদেশ বিষয়ক, একটা বাংলাদেশ বিষয়ক। 2008 থেকে 13তে যখন হাসিনা সরকার ভোটে নির্বাচিত হয়ে এসেছিল, সেই ভোট নিয়ে অনেক তর্ক আছে, সেই তর্কে আমি যাব না। মোটা দাগে 8-এর নির্বাচন সকলেই মেনে নিয়েছে, বিএনপি পার্লামেন্টে গেছে। সো এই নির্বাচনটা মোটা দাগে মেনে নেওয়া নির্বাচন। এর পরপর কিন্তু হাসিনা বলেছিল তিস্তা চুক্তি না হলে আমরা তিস্তার পানি না পেলে ট্রানজিট দেব না। এটা বলার মতন শক্তি হাসিনার ছিল, কারণ ওটা ছিল একটা নির্বাচিত সরকার। এরপর যখন 14-এর পর একটা ক্লামজি সরকার আসা শুরু করলো, যেই সরকারের কোনো জনভিত্তি নাই, আমরা কিন্তু আর দ্বিতীয়বার কোনোদিন বলতে শুনি নাই তিস্তা না পেলে ট্রানজিট দেব না। যদিও তিস্তা আমাদের অধিকার, ট্রানজিট একটা সুবিধা, আমি সেই তর্কেও যাব না, কিন্তু এটুকু বলার মতো নৈতিক জোড়ো সরকার হারিয়ে ফেললো, বিকজ ওই সরকারটি নির্বাচিত সরকার ছিল না, ওই সরকারটি সামনে একটি নির্বাচন দেখে নাই। সেকেন্ড, একটা আমি গ্রাউন্ডের উদাহরণ দেই। 2013 সালে একটি আইন পাশ হয়, হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন। সেই আইনটি 2013 সালে কিন্তু একটি নির্বাচিত সরকারের সময় হয়েছিল। সেই আইনটি পরবর্তীতে আর কোনো, আমি তার অ্যাপ্লিকেশন দেখি নাই। আইনটি চমৎকার আইন, আপনারা পড়ে দেখবেন। তার কোনো অ্যাপ্লিকেশন আমরা পরবর্তীতে দেখি নাই, বিকজ আমি স্ট্রংলি বিশ্বাস করি হাসিনার কাছে তখন ভোটের আর কোনো বিষয় অবশিষ্ট ছিল না। হাসিনা জানতো তাকে পাওয়ারে থাকতে হলে গুম করতে হবে, হেফাজতে নিয়ে নির্যাতন করতে হবে, ইলেকট্রিক চেয়ারে বসাতে হবে, তাকে মানে বিভৎস নির্যাতন করতে হবে, হত্যা করতে হবে, ক্রস ফায়ারে দিতে হবে, মানে বিচার বহির্ভূতভাবে খুন করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো সামনে নির্বাচন দেখা সরকার এবং সামনে নির্বাচন না দেখা সরকারের মধ্যে দুস্তর ব্যবধান। আমি আরেকটি কথা, আমি আমার নতুন জেনারেশনের ভাই বোনদেরকে রাজনীতিতে স্বাগত জানাই, বিকজ আই ক্যান সি মেনি ইন্টেলিজেন্ট ফেসেস, আই ক্যান সি মেনি এডুকেটেড ফেসেস, যেটা আমরা দীর্ঘ সময় পলিটিক্স আমরা ল্যাকিং ছিল, আমরা পাই নাই। কিন্তু তারা যে চমৎকার কথাগুলো বলছেন, আমি বিশ্বাস করি মানুষ তাদের সেই কথা গ্রহণ করছে, তাই না? কেন করবে না? নিশ্চয়ই করছে। নতুন কথা, নতুন রাজনীতি, নতুন সংস্কৃতির কথা তারা বলছে। তাহলে তারা ভোটকে কেন এড়াতে চায়? তারা আসুক, তারা নিশ্চয়ই জনগণ তাদেরকে ভোট দিবে এবং তারা ভোটে নির্বাচিত হয়ে সংস্কার করবে। আজকে যেহেতু একটি দলের, যে দলের কথা বলছেন